এর আগে বারবার ইলেকশনের আগে বারবার খেলা হবে স্লোগান দিয়েছে তৃণমূল, কিন্তু পালা বদলের পর হেরে যাওয়ার পরেও খেলা হবে স্লোগান আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। দেখুন, তারপরে আসবো আবির ঘোষালের কাছে। বিজেপি করছে ইনডোর, আমরা করছি আউটডোর। যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন, শুনুন এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে ওই টাকা চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। খেলা হবে ব্যাট বলের খেলা। এবার আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত, গাইড জোড়া করছে। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়। পালা বদলের পরেও আবির খেলা হবে স্লোগান তুললেন। এটা কি রাজনৈতিক বাধ্যবাধকতা নাকি কর্মীদের চাঙ্গা করার জন্য? আমার এই প্রশ্ন থাকলো, আসলে কর্মীদের চাঙ্গা করবেন কিভাবে? তাদের অনেক নেতাই তো চলে গেছেন, তার অনেক নেতা কর্মীরাই তো চলে গেছেন, কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই। প্রথমত হচ্ছে যেটা দলের কর্মীদের চাঙ্গা করার জন্যই দিতে হচ্ছে। তার কারণ 2020 সময়ের পর থেকে, বিশেষত 2021 বিধানসভা নির্বাচনে এই খেলা হবে স্লোগানের যে ব্যাপক প্রচার, সেটাকে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে ব্যবহার করে নিতে পেরেছিল। পরবর্তী সময় খেলা হবে দিবস পালন করাই হোক বা খেলা হবে স্লোগান গোটা দেশের বিভিন্ন জায়গাতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেটাও বারবার ধরে করা হয়েছে। ফলে অবশ্যই দলের যারা এখানে কর্মীরা উপস্থিত হয়েছিলেন, তাদেরকে যদি উৎসাহ নিয়ে মাঠে নামাতে হয়, তাহলে এই স্লোগানকে ব্যবহার করতে হবে। অয়ন্দা, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছেন যে দলের কর্মীরা তারা রাস্তাতে নামুন, তিনি জেলায় জেলায় যাবেন, তিনি রাস্তাতে নামবেন, যদি কেউ গ্রেপ্তার হন পুলিশের ভয় পাবেন না, গ্রেপ্তার হলে গ্রেপ্তার হবেন, 7 দিন জেলে কাটিয়ে আসবেন, জেলে থাকা ভালো বিজেপির ভাত খাবার তুলনায়। এই প্রসঙ্গের কথা তিনি বারবার ধরে উল্লেখ করেছেন এবং বলেছেন যে জেলে যাওয়া নাকি এখন স্বাধীনতা সংগ্রামীর মতো একটা ঘটনা হবে এবং কর্মীরা তাদেরকে মালা পরিয়ে বরণ করে নিয়ে আসবে। অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূলও বুঝতে পেরেছে যে দলের কর্মীদের মধ্যে এটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে তারা কার জন্য রাস্তাতে নামবেন, কোন নেতার জন্য রাস্তাতে নামবেন, কোন দলের হয়ে তারা প্রচারে নামবেন বা রাস্তাতে নেবে আন্দোলন করবেন বা তাদের কর্মসূচি নিয়ে নামবেন। কারণ তারা নিজেরাই বুঝে উঠতে পারছেন না এই যে তৃণমূলের অন্দরের মধ্যে যে বিভাজন তৈরি হয়ে রয়েছে, তাদের মধ্যে যে সমস্যা তৈরি হয়ে রয়েছে, তার যে গোলযোগ তৈরি হয়েছে, সেটার ক্ষেত্রে তাদের দায় কোথায় বা তারা এই পরিস্থিতিতে কি করবেন। ফলে খেলা হবের মতো স্লোগানকে কার্যত ব্যবহার করা, যারা এখানে এসেছিলেন তাদেরকে চার্জ আপ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্যই বলে আমার মনে হয়েছে। একদম। আর এখান থেকে যারা চলে গেছেন তার হাত ছেড়ে, সাংসদ হোক বিধায়ক হোক, তারা বলছেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তারা দল ছাড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা আক্রমণ করছেন তারা। কিন্তু আজ এই 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের পাশে। অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ। অভিষেকের পাশে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, এই বারবার এই প্রশ্নটা উঠছে যে এতজন একেবারে ঘনিষ্ঠ যারা যারা প্রথম থেকে তৃণমূলে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, তৃণমূল দলের প্রথম দিকে বাম আমলে পর্যন্ত মঞ্চটা বেঁধেছেন যারা, তারা চলে গেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেই অভিষেকের পাশে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে, এটাই প্রশ্ন সাধারণ মানুষের।
আরো একটা জিনিসও প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু সেই বার্তা মঞ্চের মধ্যে ছিল না যে কর্মীরা তার সঙ্গে যদি লড়াই করতে চান বা যদি পুরনো নেতারা তারা যদি এখানে ফিরে আসেন, তিনি যেটা দুদিন আগে বলছিলেন, যেদিনকে আমতলাতে তার অফিসে যখন ভাঙার ঘটনা ঘটছিল, যে তিনি ফিরে আসার আহ্বান করছিলেন, তিনি সরে যাবেন। আজকে জোরের সঙ্গে, যেহেতু আজকে নিচে যারা মঞ্চের নিচে ছিলেন যে কর্মী, এবং বলাই হয় কোনো একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ বা একটা রাজনৈতিক দলের সাংগঠনিক ক্ষমতা বা একটা রাজনৈতিক দল নির্ভর করে থাকে হচ্ছে কর্মীদের উপর। তো এই কর্মীদের কাছে তার তরফ থেকেও কিন্তু সরাসরি কোনো বার্তা এভাবে থাকেনি। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের ক্ষেত্রে যারা ছেড়ে চলে যাচ্ছেন তাদের বিজেপি যোগ, তাদের ইডি তদন্তের জন্য ডাকছে, সিআইডি তদন্তের জন্য ডাকছে, পুলিশি বা সম্পত্তি নিয়ে নানা বিস্তর অভিযোগের কথা তিনি আজকে তুলে ধরেছেন। কিন্তু কোথাও গিয়ে যে সমস্ত নেতারা শুধু সেরে চলে যাচ্ছেন নয়, বহু সাধারণ কর্মীরাও যখন তারই পাশে বসে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তা নিয়ে কোনো ধরনের শব্দ উচ্চারণ করতে তাদের কাউকেই মঞ্চ থেকে দেখতে পাওয়া যায়নি। ফলে সেদিক থেকেও দেখতে গেলে দলের কর্মীদের কাছে যে বার্তাটা আজকে সহজ হতো হয়তো তৃণমূলের তরফ থেকে, কালীঘাট মন্ত্রী তৃণমূলের তরফ থেকে, যাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আসল তৃণমূল বলে দাবি করছেন, সেই তরফ থেকে কিন্তু 21শে জুলাই সাংগঠনিক বার্তায় কোনো ধরনের বক্তব্যই থাকলো না। আর নব তৃণমূলে যাই এবার। নব তৃণমূলের সভায় ফিরহাদ হাকিম ইনিও সেই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবর রাস্তায় আন্দোলনে। প্রাক্তন মেয়র ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি প্রশ্ন তুললেন, ভক্ত আগে না রক্ত আগে? কি বললেন নব তৃণমূলের সভা থেকে দেখুন। আমরা দেখাবো এই ফিরহাদ হাকিমের বক্তব্য, দেখাবো। এই ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, মদন মিত্র, সেই মদন মিত্র যেদিন সবাই অবাক হয়ে গেছিলেন যে মদন মিত্রকে আমরা 98 সাল যখন তৃণমূলের জন্ম, তৃণমূলের প্রতিষ্ঠা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও রাস্তায় প্রথম দেখা যেত মদন মিত্রকে। সেই মদন মিত্র অভিষেককে আজকে নিশানা করলেন, ব্যাপকভাবে টার্গেট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে যেদিন নব তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে যান, সেদিন হিটলার বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর নব তৃণমূলকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। নকল বেড়াল তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, বিজেপিতে যান, বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছেন, জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। আর আপনারা এত ভোগী 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। 21শে জুলাই একেবারে অন্যরকম 21শে জুলাই। 25-এ যা, 25 পর্যন্ত যা ছিল তার এক অংশও কি দেখা গেল এবার? বরং এই টানা হ্যাঁচড়া, দড়ি টানাটানি, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই তৃণমূল কর্মী সমর্থকদের বেশি ভিড়, ঘটনাস্থল থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। আর নব তৃণমূল, সেই নব তৃণমূলে শহীদ পরিবার, নব তৃণমূলের আক্রমণ, মদন মিত্রর আক্রমণ, ফিরহাদ হাকিমের আক্রমণ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠাড়ে ঠোড়ে কটাক্ষ, এবং এর যে দায়, অর্থাৎ অভিষেকের পাশে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য বহু বিধায়ক ছেড়ে দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঠাড়ে ঠোড়ে দায়ী করছেন এই নব তৃণমূলের নেতারা। মদন মিত্র কি বললেন? মদন মিত্র বললেন, আপনাকে মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, তৃণমূল কর্মীরা বানিয়েছেন, সেলিব্রিটিরা বানায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী। মদন মিত্র কি কটাক্ষ করলেন দেখুন।
শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। আপনার লজ্জা করলো না? আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেবো। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? সেই দিনটার কথা একবারও ভাবলেন না? খোলাখুলি শুনে রেখে দিন, আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়।